হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো, আমাদের এবিটি সিরিজের কন্টিনিউশন চলছিল। আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট করেছি এবং আমরা বর্তমান করছি কারেন্ট ইলেকট্রিসিটি ইউনিট 2। তোমরা প্রত্যেকেই জানো। তো সেট 4 পর্যন্ত আমাদের আপলোড করা হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব সেট 5টা নিয়ে, ঠিক আছে? তো দেখো, আমার নিজের একটু ব্যক্তিগত কারণের জন্য একদিন তোমাদের একটু ইরেগুলার ভিডিও যাচ্ছে, বুঝতে পারছি। তোমরা অনেকে কমেন্ট করছো, অনেকে মেসেজ করছো। এরপর থেকে তোমরা কন্টিনিউ ভিডিও পাবে, নো ডাউটস। কেমন? আর একটা কথা তোমরা মাথায় রাখবে, দেখো আমি ভুলভাল কন্টেন্ট আপলোড করি না। একটু সময় নিয়ে আমি তোমাদের জন্য যেটা তোমাদের জন্য বেস্ট হবে সেই ওয়েতে তোমাদেরকে তোমাদেরকে গাইড করি। ভুলভাল কন্টেন্ট দেখো তোমাদেরকে যদি প্রোভাইড করে দিই তাহলে লাভে লাভ কিছু হবে না। তো যারা দেখো একটু ভালো করে পড়াশোনা করো বা করছো, তোমরা বুঝতে পারবে আমার কন্টেন্টের কোয়ালিটি কেমন। তো আমি প্রত্যেকটা কোশ্চেনকে স্পেসিফাই করে করে কোত্থেকে ফিজিক্স এসছে তাকে নিয়ে, তার থিওরি, কোর থিওরি কোথা থেকে আসে, ইভেন আমি এমসিকিউ কে যথেষ্ট টাইম দিয়ে করাচ্ছি, তাই না? দেখো, প্রত্যেকটা জিনিসের যে জিনিসকে সময় বেশি দেবে না, ওই জিনিস কিন্তু তুমি ভালো করে শিখতে পারবে। আর যদি তাড়াহুড়ো করো, একদম তাড়াহুড়ো করো, তাহলে বেকার, লাভের লাভ কিছুই হবে না, শুধু মুখস্থ করা হয়ে যাবে। আর ফিজিক্স দেখো কোনোদিন মুখস্থ করে তো হয় না। তোমাকে টাইম দাও, টাইম নিয়ে নিয়ে তুমি পড়াশোনা করো, হবে। দেখো, এবার বুঝতেই পারছো এই বছর তোমাদের এক্সামটা একটু এগিয়ে এসছে। তো এরকম তো কিন্তু হয় না। প্রত্যেক বছর আমরা যদি দেখি তো মার্চের 10-15 তারিখের দিকে তোমাদের এক্সাম হতো, এবারে একটু এগিয়ে এসছে। বুঝতে পারছি তোমাদের তাড়াহুড়ার কারণটাও বুঝতে পারছি, কিন্তু যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করছো তারা আমার কন্টেন্টের কোয়ালিটি তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে। ওকে? তো দেখো, আমি চেষ্টা করছি তোমাদের জন্য সব থেকে বেস্ট দেওয়া। কেমন? এই প্রবলেমের মধ্যে আমি যদি দেখো ভিডিও বানাতাম তাহলে কি হতো, কন্টেন্ট কোয়ালিটি নষ্ট হতো, ঠিক আছে? তাহলে তোমরাই নিজে থেকে বলতে, স্যার এটা বুঝতে পারছি না, সেটা বুঝতে পারছি না। কোন রকম তাড়াহুড়ো করে তো একটা কন্টেন্ট তৈরি করা যায় না, সময় দিতে হয়, তাই না? তো সময় দিতে হয়, একটু আমাদের রিল্যাক্স থাকতে হয়, তারপরেই তোমাদের কন্টেন্ট দিই। আমি তো দেখো আমাদের এত অফলাইন ব্যাচের থেকে টাইম বাঁচছি তোমাদের জন্য, অবভিয়াসলি ভিডিও করছি এবং করব, কথা দিচ্ছি করব। ওকে? তো চলো, চাপ নিও না, চাপ নিও না, ভিডিও যাবে, চাপ নিও না, ভিডিও যাবে, ডেইলি ভিডিও যাবে এরপরে। কেমন? আর একটা কথা তোমাদের সঙ্গে বলে নি, এরপরে যে ভিডিওগুলো যাবে সেটা হচ্ছে 3টা ইউনিট নিয়ে যাবে। ওকে? 3টা ইউনিট কেমন? মানে তোমার ম্যাগনেটিজম যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যাবে, এসি কারেন্ট যাবে, সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও যাবে। ওকে? তাহলে 3টা ইউনিটে টোটাল মার্কস কত থাকবে? 8 নাম্বার, 16 প্লাস 3। ওকে? তাহলে 19 নাম্বার, মানে প্রায় অ্যাপ্রক্স 20 নাম্বারের তোমাদের যাবে। ওকে? 20 নাম্বারের আমি নেক্সট ইউনিট গুলো করাবো। মানে নেক্সট দেখো, ইউনিট 3, 4, 5 তিনটা একসঙ্গে করাবো। ওকে? তারপরে মডার্ন ফিজিক্সকে আমি একটা সেকশনে ধরবো, যেরকম থাকবে কোয়ান্টাম থাকবে, অ্যাটমিক নিউক্লিয়াস থাকবে, তারপরে তোমার থাকবে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থাকবে, তারপর ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? ওটাও মোটামুটি মার্কস রয়েছে। হ্যাঁ, 4 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, আর ওইদিকে 3 নাম্বার সম্ভবত। তো এই রকম গুলো নিয়ে থাকবে এবং অপটিক্স কে একটা সেকশন ধরবো, আর 3টা সেকশনে কমপ্লিট করব। তো খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, বারে বারে বলছি, ঠিক আছে? তোমাদের 20 তারিখের মধ্যেই শেষ করার চেষ্টা করব আমি, ঠিক আছে? 20 তারিখের মধ্যে আশা করছি শেষ করতে পারবো, ঠিক আছে? যদিও না হয় 25 তারিখের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করছি। কেমন? তো তোমরা চাপ নিও না, তোমরা পড়াশোনাটা করে যাও ঠিকঠাক করে। ওকে? পড়াশোনা করে যাও। আর যেগুলো কোশ্চেন তো দেখো একবার প্র্যাকটিস করে নিলে হয় না, বারবার বারবার প্র্যাকটিস মারো। ওকে? বারবার প্র্যাকটিস মারো। ওই ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো করে পড়ো, কারেন্ট ইলেকট্রিসিটি ভালো করে পড়ো, ঠিক আছে? দিলে তোমরা বুঝতে পেরে যাবে। এবিটিএস সিরিজের যথেষ্ট পরিমাণে কোশ্চেন আলোচনা হচ্ছে। আর একটা কথা বলে দিই তোমাদের, এই যে ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি না আমি করাচ্ছি, আমি তো নিজে সলিউশন করে দেখছি। তো এখানে আজকে 5 নম্বর সেট আমাদের আলোচনা হবে। 5 নম্বর সেটে একটাও কমন কোশ্চেন পাচ্ছি না। এখানে কমন কোশ্চেন নেই, একদমই নেই। যদি থাকে 1 নম্বর কি 2 নম্বর কমন হয়তো এসছে, না হলে দেখো 5টা সেটই পুরো আলাদা আলাদা করে দিয়েছে। 5টা সেটই তোমাদেরকে আলাদা করে দিয়েছে, একদম কমন কোশ্চেন নেই। ওকে? তো দেখো, কোশ্চেন গুলো খুবই ভাইটাল, ওই জন্য আমি একটু টাইম দিয়ে দিয়ে করাচ্ছি। কেমন? তো তোমরা অতি অবশ্যই ভালো করে করো, এত ভাবার কিছু নেই। কোশ্চেন সলিউশন করো, কোশ্চেন পাচ্ছ সলিউশন করবে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো চলো আজকে আমাদের আলোচনা বিষয়টা দেখো।
তোমরা জানো মোটামুটি সেট 5টা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? সেট 5 কারেন্ট ইলেকট্রিসিটির সেট 5 ইউনিট 2টা। ওকে, পেজ নাম্বার হচ্ছে এসসি 66। দেখো আমাদের ফিজিক্স বিদ্যা তোমাদের খুব ভালো লাগা চ্যানেল। ওকে, যারা যারা চ্যানেলে নতুন তারা অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখো ফিউচারে তোমাদের অনেক বেশি বেনিফিট দেবে এই চ্যানেলটি। কেমন? তো সবই তো শুরু করলাম তোমাদের জন্য, ঠিক আছে? এরপরে এইচএস যাবে, নিট আসছে, জয়েন্ট আসছে, ঠিক আছে? বিএসসি নার্সিং রয়েছে। তো দেখো এগুলো অনেক রকমের কম্পিটিটিভ এক্সাম রয়েছে, পরপর ভিডিও আপলোড হবে। ওকে, চলো আমাদের কোশ্চেন গুলো দেখে নিই। নেক্সট দেখো সেট নাম্বার 5। ওকে, সেট নাম্বার 5 এর সেকশন 1 এমসিকিউ তে বলেছে, দেখো দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে তার দুটির মধ্য দিয়ে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত? মানে ড্রিফট ভেলোসিটি রেশিও বের করতে বলছে। দেখো খুবই সহজ কোশ্চেন, তাই না? ড্রিফট ভেলোসিটি আমি বারে বলেছিলাম যে ড্রিফট ভেলোসিটির ফর্মুলাটা সব সময় মাথায় রাখতে। তো ড্রিফট ভেলোসিটির ফর্মুলা কি গো? vd I/NEA, তাই তো? মানে কি ছিল? একটা ওয়্যার ছিল, তার ছিল নাকি? এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এইটা a, এই তারের ব্যাসার্ধ কত? এইটা আমরা বলে দিয়েছিলাম স্মল r। ওকে, আচ্ছা, আর n টাকে কি বলেছিলাম? ইলেকট্রনের নাম্বার ডেনসিটি, তাই তো? পার ইউনিট ভলিউমে কত নাম্বার ইলেকট্রন রয়েছে, কত সংখ্যক ইলেকট্রন রয়েছে। আর ইটা তো জানো ইলেকট্রনিক চার্জ, এই দুটো তো কনস্ট্যান্ট, বুঝতেই পারছো। তো এখানে আমাদের কি বলেছে না, দুটি তামার তারের ব্যাসের অনুপাত হচ্ছে 1:4, মানে ব্যাসের অনুপাত মাথায় রাখবে। তাহলে এখানে বলে দিয়েছে r, তাহলে ব্যাস মানে এখানে আমি 2r ধরছি, হ্যাঁ কি না? 2r, তাহলে ব্যাসার্ধ মানে তাহলে কত হচ্ছে r হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে 2r হচ্ছে ব্যাস, আর r হচ্ছে ব্যাসার্ধ। কোনো অসুবিধা নেই, চেঞ্জ করব না, থাক পড়ে থাক। দেখো আমাদের যদি ব্যাসার্ধ, তোমাকে বলেছে ব্যাসের অনুপাত, তাই তো? দেখো 2r/2 r1/2r2, তাই না? এটার অনুপাত কত বলে দিয়েছে দেখো, কত? 1:4 মানে 1/4। ওকে, দেখো 2 তো অলরেডি কেটে যাচ্ছে, তার মানে ব্যাসার্ধের অনুপাতও কত হবে? ব্যাসার্ধের অনুপাত কত হবে? সেই 1:4 হবে কিনা বলো? 2 তো একে অপরের সঙ্গে কেটে যাচ্ছে। ক্লিয়ার? অনুপাত থাকলে কোনো চেঞ্জ হবে না, ব্যাসের অনুপাত যা ব্যাসার্ধের অনুপাত তা। ক্লিয়ার? চলো এবার আমাকে বলেছে বিচলন বেগের অনুপাত, তাহলে vd1 সমান কত হবে? I/NE। দেখো এই যে এরিয়াটা কেমন সার্কুলার, তাই তো? তার মানে πr1² হবে। আবার একই রকম vd2 সমান তাহলে কত? I/N(E)πr2²। ক্লিয়ার? চলো তাহলে এদের মধ্যে রেশিও কত হবে? দেখো এদের মধ্যে আমাদের রেশিও কত হবে? দেখো রেশিও তাহলে কত? vd1/vd2। দেখো I সেম, E সেম, আর মানে N সেম, তাই না? দেখো এই তিনটা কোয়ান্টিটি দেখো কমন, আর পাইও তো কমন, তাই না? দুটো। তাহলে দেখো r এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে স্কয়ারের সঙ্গে, দ্যাট মিন্স তাহলে হবে কত? তাহলে r2/r1 এর হোল স্কয়ার। ওকে, তখন তাহলে কত হচ্ছে? তাহলে r2 হচ্ছে কত গো? 4/1 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স কত হবে? 16:1। কত হবে? 16:1। ওকে, তাহলে অপশন দেখো ডি অপশন, 16:1 হচ্ছে অপশন ডি। ওকে, তাহলে এখানে বিচলন বেগের অনুপাতটা কত না, ড্রিফট ভেলোসিটি, রেশিও অফ ড্রিফট ভেলোসিটি ইজ ইকুয়াল টু বা রেশিও অফ ড্রিফট ভেলোসিটি 1 ডি নয় তো এই অপশন 16:1 না, সরি অপশন এ, এটা নয়, এটা নয়, অপশন এ। ওকে, সরি অপশন এ। তাহলে ড্রিফট ভেলোসিটি রেশিও তাহলে কত হলো? 16:1, অপশন এ তে রয়েছে। ওকে, চলো দেখো আমরা জানি এমসিকিউ একটা আছে, আর হচ্ছে কি 3 নম্বরের আছে, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো তো সেকশন 2
সরি 2 নাম্বার এটা। তাহলে সেকশন 2 গ্রুপ বি, ওকে, এটা হচ্ছে মার্কস 2 মানে 2 মার্কসের কোশ্চেন। দেখো কি বলেছে, 3 এর দাগ, সমান সংখ্যক তড়িৎ কোষকে প্রথমে শ্রেণী এবং পরে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, কোন শর্তে উভয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে? দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বারে বারে এই কোশ্চেনটা আসে। তো কোশ্চেনটা একদম কঠিন নয়, ভালো করে বুঝো ভালো করে। কি বলেছে দেখো, সমান সংখ্যক তড়িৎ কোষকে, এবার তুমি কত ধরতে পারো? একটা ধরতে পারো, দুটো ধরতে পারো, তিনটা ধরতে পারো, তো একের থেকে বেশি ধরলেই সুবিধা, কেন স্বাভাবিক কথা না। সুবিধাটা কেন, যে তুমি ইন জেনারেল ফর্মুলা একটা করতে পারবে, তুমি একের জায়গায় যদি মানে তুমি এমন একটা ফর্মুলা ধরবে তো সেটা সব জায়গায় যেন অ্যাপ্লিকেবল হয়, তাই না? চলো তাহলে প্রথমে দেখো শ্রেণীতে, কোষকে প্রথমে শ্রেণীতে যোগ করবে। তাহলে দেখো এখানে একটা কোষ লাগালাম, এখানে একটা কোষ লাগাচ্ছি, এখানে একটা কোষ লাগাচ্ছি, ঠিক আছে, এরকম করে চলতে থাকছে। যে তাকে আমরা কি করলাম, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে স্বাভাবিক কথা তারের সঙ্গে যোগ করতে হবে, তো নাহলে তো সার্কিট তৈরি হবে। ওকে, তো এখানে তাহলে কি ডট ডট দিয়ে দিচ্ছে মানে ফাঁকা নয় রাস্তা, এটা আরো কোষ রয়েছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি n সংখ্যক কোষ আছে, কত? n সংখ্যক। প্রত্যেকটা কোষের তড়িৎ চালক বল হচ্ছে E, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, EMF হচ্ছে স্মল e আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল r। তাহলে ER প্রত্যেকটার জন্য ER, ওকে, ডট ডট। এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কে R ধরে নাও, ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কোন ডাইরেকশনে ফ্লো করবে? দেখো স্বাভাবিক কথা, প্লাস পোলারিটি এখানে, মাইনাস পোলারিটি এখানে, তাহলে কারেন্টটা মানে দেখো এই বরাবর ঘুরবে, ক্লিয়ার? তো I এখানে তাহলে কত হবে দেখো প্রথমে না, I ইকুয়াল টু মানে শ্রেণীতে, মাথায় রাখবে এটা হচ্ছে শ্রেণীতে, সিরিজ কম্বিনেশনে, শ্রেণীতে। তাহলে শ্রেণীতে I সমান কত হবে গো? I তাহলে S লিখে দিচ্ছি, ওকে, IS মানে সিরিজে আছে তো ওই জন্য S লিখছি। আচ্ছা প্রথমে কি তড়িৎ চালক বল, তাই তো? প্রথমে দেখো মানে মোট তড়িৎ চালক বল কত হবে, আর হচ্ছে রেজিস্ট্যান্স, কেন আমরা কি জানি I সমান V/R জানি তো নাকি? বেশ, তাহলে টোটাল এখানে তড়িৎ চালক বল কত হবে? দেখো n সংখ্যক আছে না, 1 2 3 4 ডট 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 n সংখ্যক নাকি, এখানে n নাম্বার অফ সেল রয়েছে। তাহলে টোটাল তড়িৎ চালক বল কত হবে? আর সিরিজে যখন ব্যাটারি লাগানো থাকে না তখন কি হয়, সিরিজে ব্যাটারি লাগানো থাকলে তখন কি হয়, অ্যাড হয়ে যায়, তড়িৎ চালক বলগুলো সবকটা অ্যাড হয়ে যায় নাকি। তাহলে এখানে তাহলে কত হবে, তড়িৎ চালক বল হচ্ছে Ne, নাকি না? আচ্ছা, তার এই সার্কিটের তুল্য রোধ আগে কত বের করব? দেখো অভ্যন্তরীণ রোধগুলো দেখো এখানে NR আছে, NR দেখো সিরিজে রয়েছে, তার সঙ্গে দেখো এই যে অভ্যন্তরীণ আর সরি এক্সটার্নাল রেজিস্ট্যান্স R, বহির্বর্তনী রোধ, সে দেখো সিরিজে রয়েছে, একটাই তো লাইন, এখানে লাইন তো ভাগ হচ্ছে না, বুঝতেই পারছো, কারেন্ট তো সবার মধ্যে দিয়ে সমান যাচ্ছে, তার মানে সিরিজ কম্বিনেশনে রয়েছে। দ্যাট মিন্স এখানে তুল্য রোধটা কত, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ কত হবে, তুল্য রোধ এখানে R ইকুয়াল টু মানে এখানে R ধরা যাবে না, R প্রাইম ধরে নাও, তাহলে কত n সংখ্যক R, তাহলে n স্মল r, কেন R প্লাস R প্লাস R প্লাস R এরকম করে n টা যোগ করলে কত n r, তার সঙ্গে দেখো বহির্বর্তনী রোধটা কি হবে, সিরিজে কানেক্ট আছে নাকি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট আছে, তাহলে R প্রাইম সমান এখানে কত হলো মানে তুল্য রোধটা nr প্লাস ক্যাপিটাল R, ওকে। তাহলে এটা শ্রেণীর গল্প চলে গেল, ঠিক আছে। এবার আমি এই কোষগুলোকে সমান্তরালে লাগাবো, তখন কি হবে দেখো, এই কোষগুলোকে যদি সমান্তরালে লাগাই তাহলে কি হবে, এই যে দেখো ডট 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 n সংখ্যক, আমি সমান্তরালে কেন সমান সংখ্যক লাগাতে বলছে আমাকে না, সমান সংখ্যক কোষ লাগাতে বলছে আমাকে। একটা বহির্বর্তনী রোধ আমরা কানেক্ট করে দিচ্ছি, ওকে। তাহলে বহির্বর্তনী রোধ হচ্ছে R, তাহলে প্রত্যেকটা কোষ হচ্ছে ER, এতে n সংখ্যক কোষ ডট 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 দেওয়া আছে, তাই না, n সংখ্যক কোষ আছে, তাহলে সেখানে কত হবে n সংখ্যক কোষটাই কত হবে না, দেখো এই যে না E আছে, তাহলে যদি প্যারালাল কম্বিনেশনে থাকে মানে সমান্তরাল, এবার ক্ষেত্রে আসবো সমান্তরাল,
সমান্তরালের ক্ষেত্রে তাহলে আই আমরা পি দ্বারা রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ কি না? তাহলে আইপি সমান কি টোটাল ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে দেখো এখানে, তাহলে এখানে কত টোটাল ইএমএফ কত হবে? দেখো ব্যাটারি যদি প্যারালাল, একই রকমের ব্যাটারি যদি প্যারালাল সমান্তরালে লাগানো থাকে তাহলে তার তড়িৎচালক বল যে কোনো হয় একটি, ঠিক আছে? তার তড়িৎচালক বল হবে কত? একটি, মানে ই হবে। তাহলে টোটাল বর্তনী তড়িৎচালক বল কত? ই হবে, যে কোনো একটা হবে, ঠিক আছে? কেন আমরা জানি কি পটেনশিয়াল সেম থাকে প্যারালালে নাকি, বিভব প্রভেদ সমান, তাহলে যে কোনো একটা হবে, সেটা হচ্ছে ই। ওকে, আর এবার দেখো তোমার রেজিস্ট্যান্স রয়েছে আর আর আর, এগুলো কেমন রয়েছে? প্যারালাল। স্মল আর গুলো দেখো প্যারালালে রয়েছে, তাই না? তার মানে এখানে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? দেখো আর ডবল প্রাইম কত হবে না, দেখো মাথায় রাখবে এর যে প্যারালাল কম্বিনেশনের জন্য স্মল আর এর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তৈরি হয়েছিল, তার সঙ্গে দেখো বহিবর্তনী রোধ কেমন আছে? সিরিজে আছে, তাই তো? তার সঙ্গে সিরিজে আছে। ওকে, কিন্তু এরা আবার একে অপরের সঙ্গে প্যারালাল আছে। তাহলে দেখো সমান সংখ্যক রোধ যদি প্যারালালে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট কত হয়? আর বাই এন হয়ে যাবে, হ্যাঁ কি না? দেখো এটা হচ্ছে স্মল আর বাই এন হয়ে যাবে। তো এই যে দেখো 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস ডট 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 n বাই আর যদি করি, তাই না? এরকম সবাইকে যোগ করলে কি হবে? আর তাহলে উপরে কত হবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এরকম করতে করতে কত সংখ্যক পাবো? n সংখ্যক। তাহলে উপরে n আর হয়ে যাবে আর সামনে কত হয়? 1 বাই আর হয়ে যাবে, মানে আর ইকুইভ্যালেন্ট, তাই না? তার মানে কত হবে? আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে? ওহো, যাই হোক 1 বাই আর ইকুইভ্যালেন্ট, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে? আর বাই n হয়ে যায়, নাকি না? এগুলো জানো, দেখো প্রত্যেকেই জানো, সিরিজ প্যারালাল কম্বিনেশন শেখানোর দরকার নেই তোমাদের। আর এটা হচ্ছে দেখো বহিবর্তনী রোধ, নাকি না? এদের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে তার সঙ্গে দেখো এ সিরিজে আছে, তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল আর আছে। ওকে, তাহলে আর ডবল প্রাইম সমান কত হবে? আর বাই n প্লাস আর। ওকে, তাহলে এখানে ভ্যালু বসিয়ে দাও। তাহলে কত না আর বাই n প্লাস হচ্ছে আর। ওকে, তাহলে এখানে দেখো n কমন আর লসাগু করো, ই কে তোলো উপরে, তাহলে r প্লাস n আর, নাকি না? তাহলে এটা হচ্ছে আইপি। ক্লিয়ার? তাহলে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট পেয়ে গেলাম, প্যারালাল কম্বিনেশনে কারেন্ট পেয়ে গেছি, সিরিজ কম্বিনেশনে কারেন্ট পেয়ে গেছি। ওকে, এবার কি বলছে দেখো, কোন শর্তে উভয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে? তাহলে আইপি ইকুয়াল টু আইএস করে দাও প্রসেস। তাহলে এই ক্ষেত্রেও যা কারেন্ট যাচ্ছিল এই ক্ষেত্রেও ঠিক একই কারেন্ট যেতে হবে। কোন শর্তে? তাহলে আমরা আসবো, তাহলে কন্ডিশন ইনপুট করো। তাহলে দেখো এখানে আমরা লিখবো আইপি ইকুয়াল টু আইএস, নাকি না? আইপি ইকুয়াল টু আইএস, দ্যাট মিন্স এখানে ভ্যালু বসাও এনই বাই আর প্লাস এন আর ইকুয়াল টু আইএস সমান কত? এনই বাই এন আর প্লাস আর। ওকে, দেখো এনই কেটে দাও, তাহলে এদিক ওদিক করো, তাহলে n স্মল r প্লাস r ইকুয়াল টু r প্লাস n r। তাহলে r গুলোকে এদিকে না, তাহলে আমরা লিখতে পারি n মাইনাস 1 ইনটু r, ওইদিকে গেলে তাহলে কত? n মাইনাস 1 ইনটু ক্যাপিটাল R হবে। এই rটাকে এদিকে নিয়ে চলে যাও, ঠিক আছে? তাহলে দেখো n মাইনাস 1 কে কেটে দাও, তার মানে আমরা কি লিখতে পারি? r ইকুয়াল টু ক্যাপিটাল R। r ইকুয়াল টু ক্যাপিটাল R যখন হবে, যদি হয়, তাহলে সিরিজে এবং প্যারালালে কারেন্ট সমান থাকবে, ঠিক আছে? ওই জন্য বলছি দেখো কোন শর্তে উভয় ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সমান হবে না, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যদি বহিবর্তনী রোধের সঙ্গে সমান হয়, না একটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যদি সমান হয়, তবেই কেবলমাত্র আইপি ইকুয়াল টু আইএস টা, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে। ওকে, স্যাটিসফাই হবে। কেমন? তাহলে চলে এসো, এই কন্ডিশনের জন্য কেবলমাত্র তাহলে আইপি ইকুয়াল টু আইএস হবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, অথবা কোশ্চেন দিস, দেখো এখানে কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষায় বেশি হয়? দেখো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, বুঝতে পারলে? তো এগুলো দেখো পরীক্ষায়
যদি চলে আসে, তোমার যদি কনসেপ্ট না থাকে, তুমি জীবনে বের করতে পারবে না। ওকে, ওই জন্য সবসময় মাথায় রাখবে এগুলোকে ভালো করে বুঝে নেওয়া। যখন না একবার না বুঝতে পারলে ডবল বার শোনো, ঠিক আছে, দিয়ে ভালো করে বুঝে নাও। ক্লিয়ার? দেখো কি বলছে, কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব হবে তড়িৎচালক বল অপেক্ষায় বেশি হয়। সাপোজ তুমি এইখানে একটা তড়িৎচালক বল ধরো, ঠিক আছে, সাপোজ এটা প্লাস এটা মাইনাস। ওকে, আবার এইখানে তুমি একটা তড়িৎচালক বল ধরো, এইখানে এটা দেখো বহিবর্তনীয় রোধ হয়েছে। তাহলে এই তড়িৎচালক বলটাকে, এই ব্যাটারি তড়িৎচালক বলটাকে E1 দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি। অভ্যন্তরীণ রোধ যাই হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না। এটার ক্ষেত্রে সাপোজ E2 এর একটা অভ্যন্তরীণ রোধ হচ্ছে, সাপোজ ধরে নিচ্ছি R প্রাইম। ক্লিয়ার? এটা হচ্ছে দেখো বহিবর্তনীয় রোধ, কোনো চাপ নেই। এবার বলছে কোন অবস্থায় কোষের প্রান্তীয় বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষায় বেশি হবে। আমরা সব সময় জানি দেখো ব্যাটারি তড়িৎচালক বল গ্রেটার দেন হয় উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু কি, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু টার্মিনাল, নাকি? আমরা দেখো V সমান কি জানি, তড়িৎচালক বল মাইনাস IR। IR-টাকে কি বলি, তোমার নষ্ট ভোল্ট, লস্ট ভোল্ট, তাই না, নষ্ট ভোল্ট। যাই হোক সবসময় দেখো কম হয়, কিন্তু তোমাকে এমন একটা শর্ত দিয়েছে এখানে যে কোথায় বেশি হবে। তো দেখো এখানে কি টার্মিনাল রয়েছে, একটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। ওকে, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, মানে দুটোকে উল্টে রেখেছি এবং দুটো আলাদা আলাদা। মিন্স E2 এখানে হচ্ছে গ্রেটার দেন E1। এটা হচ্ছে ভালো করে মাথার মধ্যে ঢোকাও, ভালো করে মাথার মধ্যে ঢোকাও। E2 টা এখানে গ্রেটার দেন, বুঝতে পারছো? E2 টা এখানে গ্রেটার দেন, এই ব্যাটারির পাওয়ার বেশি, ইএমএফ বেশি। ক্লিয়ার? তাহলে কি হবে দেখো, তো এখান থেকে কারেন্ট কোন দিকে যেতে চাইছে, এর পজিটিভ থেকে নেগেটিভ দিকে, হ্যাঁ কি না, এই দিকে যেতে চাইছে, মাথায় রাখবে। কিন্তু এর পাওয়ার বেশি তো, নাকি, এর পাওয়ার বেশি, এর কারেন্ট কোন দিকে যেতে চাইছে, এদিকে যেতে চাইছে। ক্লিয়ার? তার মানে এই ব্যাটারিটা অ্যাকচুয়াল এই ব্যাটারিকে চার্জ করতে চাইছে। এই ব্যাটারি সেকেন্ড ব্যাটারিটা এই প্রথম ব্যাটারিটাকে, মানে যেটা কম পটেনশিয়ালের ব্যাটারিটাকে, তাকে চার্জ করতে চাইছে, হ্যাঁ কি না? তার মানে এখান থেকে যে কারেন্ট যাচ্ছিল, এখান থেকে যে কারেন্ট যাচ্ছিল এটাকে ডমিনেট করতে চাইছে। তার মানে ডমিনেট হচ্ছেও, কেন, এর পাওয়ার এর বেশি। সাপোজ এটা আমি ধরে নিচ্ছি 20 ভোল্ট, এটা সাপোজ 10 ভোল্ট, তাই তো? তো কারেন্টটা কোন দিকে যাবে, যার পাওয়ার বেশি তার দিকে যাবে তো, হ্যাঁ কি না? মানে দেখো এর প্লাস টার্মিনাল তো এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্টটা দেখো এই বরাবর ঘুরবে। ক্লিয়ার? এই দিকে নয়, মাথায় রাখবে, এর জন্য নয় কিন্তু। তার মানে এখানে কি হয়ে যাবে, একে ডমিনেট করছে, বুঝতে পারলে, একে ডমিনেট করে যাচ্ছে। এই যে কারেন্টটা আসছে একে ছাপিয়ে যাচ্ছে, কি বলে বোঝাতে পারলাম, ছাপিয়ে যাবে কখন, তার দেখো দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স যদি তড়িৎচালক বলের থেকে বেশি হয় তবেই তো ছাপিয়ে যাবে। তোমাকে চার্জ করতে পারবো কখন, তুমি আমাকে এগেইনস্টে কাজ করছো, তাই তো? মানে তোমাকে আমি ডমিনেট করতে পারবো কখন, তোমার থেকে আমার পাওয়ার বেশি হতে হবে, হ্যাঁ কি না? দিলে তো আমি তোমাকে ডমিনেট করে যাব। ক্লিয়ার? একই রকম এই ব্যাটারি কারেন্টটাকে ছাপাতে পারবে কখন, যখন তার পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হচ্ছে, এবং পোটেনশিয়াল ডিফারেন্স বেশি হচ্ছে বলে দেখো কারেন্ট এই ডাইরেকশনে ঢুকতে পারছে, কারেন্ট কিন্তু উল্টা দিকে যাবে না। ক্লিয়ার? ওই জন্য দেখো এই এখান থেকে যে কারেন্ট যাচ্ছে তাকে ডমিনেট করছে, কেন, পোটেনশিয়াল ডিফারেন্স এখানে তড়িৎচালক বলের থেকে বেশি হচ্ছে, তাই কারেন্ট দেখো এদিকে প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? ওই জন্য এই কন্ডিশনের ক্ষেত্রে তুমি যখন একটা ক্ষুদ্র বলবো না, তো যখন একটা কোষকে তার থেকে বেশি কোষের সঙ্গে উল্টো ভাবে লাগাবে, উল্টো ভাবে কানেক্ট করবে, এই যদি দেখো প্লাস মাইনাস আছে একে মাইনাস প্লাস করতে হবে, ওকে, অথবা এই যদি তোমার মাইনাস প্লাস থাকে ওকে প্লাস মাইনাস করতে হবে, উল্টো ভাবে লাগালে তবে সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই ব্যাটারি দুই প্রান্তের যে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, সেটা তার তড়িৎচালক বলের থেকে বেশি হবে। ওকে, তাই দেখো এই ব্যাটারি থ্রু দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, মানে এই ব্যাটারিটাকে চার্জ করছে। ওকে, ঠিক আছে। দেখো এটা খুব ভালো কোশ্চেন, পুরো কনসেপচুয়াল কোশ্চেন, না বুঝতে পারলে আবার একবার রিপিট করে শোনো, ঠিক আছে, বাট পড়ে যাবে পরীক্ষাতে। তো চলে আসো, প্রান্তের বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষায় বেশি হয়, হলো। দেখো তার সঙ্গে একটা কোশ্চেন দিয়েছে, পোটেনশিওমিটার এবং মিটার ব্রিজের মধ্যে কার সুবিধা বেশি, পোটেনশিওমিটার
এবং মিটার ব্রিজের মধ্যে কার সুবিধা বেশি। দেখো প্রথম কথা হচ্ছে যখন কোশ্চেন সেটারা কোশ্চেন করেন না তখন তারা কি বলতো খেয়াল করে না যে কি সঙ্গে কি কোশ্চেন দিতে হয়, ঠিক আছে। তো দেখো এটা সেই রকম একটা কোশ্চেন, পোটেনশিওমিটারের সঙ্গে মিটার ব্রিজের কখনো কম্পেয়ার করা হয় না, কেন পোটেনশিওমিটারের তার ফান্ডামেন্টাল প্রপার্টি আলাদা, এর প্রপার্টি আলাদা। পোটেনশিওমিটার আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, মিটার ব্রিজের আলাদা অ্যাপ্লিকেশন। এখানে একটা আননোন রেজিস্ট্যান্স মেজারমেন্ট করা হয়। আর পোটেনশিওমিটারের সাহায্যে তোমরা তো জানো তড়িৎচালক বল মাপতে পারবে, কোষের অভ্যন্তরীণ রোধ মাপতে পারবে, তাই না, দুই প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে পারবে, বা এটা এখানে কিন্তু মিটার ব্রিজের ক্ষেত্রে কি হয় একটা অজানা রোধ মাপতে হয়, তাই না। তো দেখো তার সত্ত্বেও দেখো এখানে কম্পারিজন দিয়ে দিয়েছে কার সুবিধা বেশি, দুজন দুটো পারপাসে কাজ করে। তো ওই জন্য দেখো কোশ্চেনটা যেখানকার সেটা ওরা দিয়েছেন অতটা খেয়াল করেনি হয়তো, ঠিক আছে, বা কোশ্চেনটা ভালো কোশ্চেন নয়, ওকে। তো যাই হোক এখানে দিয়েছে যখন কিছু করার নেই, দেখো আমরা একটা পারসেপশন থেকেই বলে দিচ্ছি যে দেখো পোটেনশিওমিটার মিটার ব্রিজের থেকে তুলনামূলকভাবে একটু বেশি হয়, লম্বা হয়, ঠিক আছে। তো পোটেনশিওমিটারের ক্ষেত্রে দেখো, তো পোটেনশিওমিটারের ক্ষেত্রে লেন্থটা কত হয় এলটা, তাহলে 5 মিটার থেকে 6 মিটার, ঠিক আছে, 5 মিটার থেকে 6 মিটার হয়। আর হচ্ছে গিয়ে মিটার ব্রিজের লেন্থটা কত হয় 1 মিটার। আমরা প্রত্যেকে জানি মিটার ব্রিজের লেন্থটা কত হয় 1 মিটার, ঠিক আছে। মিটার ব্রিজের ক্ষেত্রে লেন্থটা কত হবে না 1 মিটার, ক্যাপিটাল এল ধরো, স্মল এল তো তার নাম সিচুয়েশনটা, তাহলে এটা 1 মিটার, ঠিক আছে। তো এটা পোটেনশিওমিটার P দিয়ে দিচ্ছি, এটা মিটার ব্রিজ M দিয়ে দিচ্ছি। তো দেখো LP টা এখানে গ্রেটার দেন LM, মিটার ব্রিজের লেন্থের থেকে এটা পোটেনশিওমিটারের লেন্থটা বেশি, তাই কি হয় এর সুবিধাটা বেশি আমরা বলতে পারি পোটেনশিওমিটারে, ঠিক আছে। বাট এটা নট এক্সাক্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, এই দুটোর সঙ্গে কম্পারিজন কোনোদিন দেয় না, ঠিক আছে। আর কোশ্চেনটাও অতটা লিগ্যাল বলে আমার মনে হচ্ছে না, ওকে। যাই হোক তো দিয়েছি যখন আমি একটা পারসেপশন থেকে বলে দিলাম, হ্যাঁ তোমরা একটু দেখে নিও। নেক্সট চলো কি বলছে, গ্রুপ ডি তে চলে এসো। এবার হচ্ছে 5 নম্বরের কোশ্চেন, মার্কস 5, ওকে। কি হচ্ছে 17 রে বিচলন বেগের ধারণা থেকে কোন পরিবাহীর বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা সম্পর্ক প্রতিষ্ঠা করো। মানে তোমাকে ইনডিরেক্ট ভাবে বলে দিয়েছে বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো। খুব ইম্পর্টেন্ট, দেখো বারে বারে তোমাদেরকে বলে দিচ্ছি যে বিচলন বেগ থেকে শুরু করে ওহমের সূত্রের ভেক্টর রূপ পর্যন্ত সেই যে একটা দুটো পাতা রয়েছে বইতে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকে রিপিটেশন হবেই হবে, ওকে। তো এই যে সেখান থেকে কোশ্চেন আসার টেন্ডেন্সি মানে প্রবাবিলিটি একদম হাই ধরতে পারে, একদম পিকে রয়েছে, ওকে। চলো তাহলে 1 নম্বর কি করব আমরা, বিচলন বেগের ধারণা থেকে কোন পরিবাহীর বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা সম্পর্ক প্রতিষ্ঠা করো, ঠিক আছে। চলো তাহলে মানে আমরা জানি, দেখো তোমরা লিখবে এরকম, আমরা জানি কত গো VD ইকুয়াল টু I বাই N অফ E অফ A, ওকে। আচ্ছা এটা একটা ফর্মুলা গেল। নেক্সট আবার আমরা কি জানি, আবার আমরা কি জানি মোবিলিটি সচলতা থেকে কি বলতে পারি VD ইকুয়াল টু কত E বাই K, হ্যাঁ কি না, এটা ছিল বোধহয় না, E বাই K। আবার E সমান কি জানি আমরা, দেখো এটা তো তার ছিল, সেখানে ইলেকট্রিক ফিল্ড কত বলেছিলাম E, তার লেন্থ কত L, তাহলে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে E ইনটু L আমরা বলে দিয়েছিলাম, তাহলে E জায়গায় V বাই L বসাবো, তাহলে E V বাই কত L ইনটু K, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে দেবো এবার। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে দেখো 2 নম্বর ইকুয়েশন, দুটোকে কম্পেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে 1 and 2 কম্পেয়ারিং উই গেট, আচ্ছা আমি আর লিখছি না কম্পেয়ারটা, ঠিক আছে। তাহলে কত হবে, আচ্ছা I বাই N অফ E অফ A, আচ্ছা এইদিকে আমরা লিখছি E V বাই কত গো L ইনটু K, K টা তো কনস্ট্যান্ট জানো এমনিতেই, ওকে। তাহলে এবার চলে এসো এখানে কত হবে গো
আচ্ছা ই তো, তাহলে ভি একদিকে থাক, ভিটাকে একদিকে রাখো। আচ্ছা তাহলে আই ইন্টু দেখো এল ইন্টু কে বাই কত হবে এন অফ ই স্কয়ার ইন্টু এ, হ্যাঁ কি না? এন অফ ই স্কয়ার ইন্টু এ, এন অফ ই স্কয়ার ইন্টু এ, ক্লিয়ার? তাহলে এটা সমান আমরা দেখো এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, এই পার্টটাকে আচ্ছা কে বাই এন অফ ই স্কয়ার, এইটাকে একটা রাখো, এল বাই এ তে রাখো এবং ইনটু আই লিখতে পারি, হ্যাঁ কি না? আমি একটু সাজিয়ে নিলাম একটু, ঠিক আছে? আমি একটু সাজিয়ে নিয়েছি, কেমন? ওকে, তাহলে দেখো এই পার্টটাকে আমরা বলবো রোধাঙ্ক। কি বললাম? রোধাঙ্ক, ইলেকট্রিক রেজিস্টিভিটি, ক্লিয়ার? এই পার্টটাকে আমরা দেখো রো বলছি, এল বাই এ ইনটু আই। আবার দেখো রো ইনটু এল বাই এ কে কি লিখবো আমরা? আর জানি তো নাকি? একটা তারের আর সমান কত? ওই তারের রোধাঙ্ক বাই এল বাই এ, কি লেন্থ বাই ক্রস সেকশনাল এরিয়া, তাহলে বসিয়ে দাও, তাহলে আর ইনটু আই, ঠিক আছে? তো দেখো এটাই তো ওহমের সূত্র, এটাই তো ওহমের সূত্র, তোমাকে বলেছে। দেখো বিচলন বেগের ধারণ থেকে কোন পরিবাহীর বিভব পার্থক্য এবং প্রবাহের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হইতো। দেখো তাহলে ভি ইকুয়াল টু আর মানে আই বাই আর, তাহলে তোমরা লিখে দিবে এটি হলো ওহমের সূত্র। বা তোমাকে বললাম না এই কোশ্চেন ঘোরানো আসবে যে বলবে বিচলন বেগের ধারণ থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করো, তাহলে এখানে লিখবে এটি হলো ওহমের সূত্র, এটি হলো ওহমের সূত্র। ওকে, চলো নেক্সট। ঘরের তাপমাত্রা 27 ডিগ্রি সি, একটি উত্তাপক কুণ্ডলীর রোধ হচ্ছে 100 ওহম, পরিবাহীর উপাদানের রোধের তাপমাত্রা গুণাঙ্ক 1.70 ইনটু 10⁻⁴ ডিগ্রি সি ইনভার্স হলে কত তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ মানে 117 ওহম হবে। আচ্ছা তো দেখো নেক্সট পেজে যেতে হবে, তো কোশ্চেনটা থাকলে সুবিধা, তো ঠিক আছে এটা আমরা লিখে নিচ্ছি, কেমন? তাহলে দেখো ঘরের তাপমাত্রা মানে 27 ডিগ্রি সি তে একটি উত্তাপক কুণ্ডলীর রোধ হচ্ছে 100 ওহম, পরিবাহীর উপাদানের রোধাঙ্কের তাপমাত্রা গুণাঙ্ক দেখো কত 1.70 ইনটু 10⁻⁴ ডিগ্রি সি ইনভার্স। তাহলে দেখো এই টেম্পারেচারটাকে ডিগ্রি সি তেই রাখবো, ডিগ্রি সি ইনভার্স এখানে আছে না, তো এখানে ডিগ্রি সি তেই রাখবো, হলো? তাহলে কত তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ 117 ডিগ্রি সি হবে, সরি 117 ওহম হবে নাকি? চলো কি কি বের করতে বলছে দেখো, T1 সমান আমাদের কত হয়েছে, T1 টা 27 ডিগ্রি সি বলেছে, ঠিক আছে? কেলভিনে নিয়ে যাব না, কেলভিনে নিয়ে যাব না, বারে বারে বলছি। আচ্ছা R1 টা কত না 100 ওহম বলে দিয়েছে, R2 টা কত না 117 ওহম বলে দিয়েছে, আলফাটা কত না 1.70 ইনটু 10⁻⁴ ডিগ্রি সি ইনভার্স বলে দিয়েছে। আমি কোনো না ইউনিট তো দিয়ে দিয়েছি, ওকে? তাহলে বলেছে আমাকে কি কত টেম্পারেচারে রোধটা এইটা হবে নাকি 117 ওহম রোধ হবে নাকি? একদম সিম্পল কোশ্চেন, ওকে? এটা তোমরা জানো, এটা গত বছর নিতেও এরকম টাইপের কোশ্চেন এসেছিল, তো এরকম টাইপের কোশ্চেন অতি অবশ্যই করে এক্সাম হলে যাবে নাকি? আচ্ছা আমাদের তাহলে কি বের করতে হবে দেখো, আমরা জানি যে আমরা জানি যে নাকি কি জানি গো R2 সমান R1 1 প্লাস আলফা ইনটু T2 মাইনাস T1, ওকে? টেম্পারেচার ডিফারেন্ট নাকি? দেখো টেম্পারেচার বাড়লে তো রোধ বাড়ে, এর জন্য দেখো টেম্পারেচার T2 টাকে গ্রেটার দ্যান বলেছি, তাই না? টেম্পারেচারটাকে গ্রেটার দ্যান, আচ্ছা তাহলে এখানে চলে এসো R2 বাই R1 করে দাও ইকুয়াল টু, তাহলে কত হবে 1 প্লাস আলফা ইনটু কত T2, তাহলে T2 মাইনাস T1, ওকে? বাস। আচ্ছা তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে নাকি? দেখো এখানে করে দিয়ে ওইদিকে যাবো না, ওই দিক থেকে করি। আচ্ছা এরপরে তোমরা এখানে চলে আসবে, ওকে?
এখানে একটু জায়গা বড় লাগবে। তাহলে এটা হচ্ছে কত 117 বাই কত হবে 100 মানে r2 বাই r1 নাকি বাই কত হবে গো 1 প্লাস আলফার ভ্যালু থাক, আলফা এখন বসাবো না থাক, তাহলে t2 মাইনাস t1 করে থাক। আচ্ছা এটা কত হবে দেখো বুঝতেই পারছো, তাহলে এটা কত হবে 1.17 তাই তো 1.17। আচ্ছা এই একটাকে এদিকে নিয়ে চলে আসো -1 সমান আলফা ইনটু কত হবে t2 মাইনাস t1। ওকে তাহলে এটা তাহলে কত হবে t2 মাইনাস t1 সমান 1 পয়েন্ট, আচ্ছা তাহলে 1 পয়েন্ট তো হবেই না, এক বাদ চলে গেলে তাহলে 0.17 হবে, তাহলে 0.17 বাই আলফা নাকি আলফার ভ্যালু কত গো 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4। ওকে গেল। আচ্ছা তাহলে t2 বের করতে হবে, তাহলে t1 টা সেখানে গিয়ে যোগ হয়ে যাবে, তাহলে 0.17 বাই 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 প্লাস কত গো 27 আছে নাকি 27 আছে, তাহলে কত হবে দেখো এখানে কিছু নেই, দেখো 17 আছে, আচ্ছা 10 টু দি পাওয়ার -3 হবে। ওকে চলো প্লাস 27, এটা এটা কাটা উপরে উঠলো, তাহলে কত 1000 হয়ে যাবে 1000 নাকি একের পিঠে 3টা 3 তো, আরে একের পিঠে 3টা শূন্য প্লাস 27 তাহলে হয়ে যাবে 1027। ওকে কত হবে 1027 ডিগ্রি সি। ওকে তাহলে t2 টা তাহলে কত হবে t2 টা হচ্ছে 1027 ডিগ্রি সি, 1027 ডিগ্রি সি ক্লিয়ার। তাহলে t2 হলো কত 1027 ডিগ্রি সি ক্লিয়ার। চলো নেক্সট দেখো একদম তোমার সিম্পল কাটাকাটিটা তোমরা তো ক্যালকুলেটর পেয়ে যাবে, বা এটাকে দেখো এমনি সিম্পল কাটাকাটি করলেই পারবে তোমরা। তাহলে আর একটা সঙ্গে কোশ্চেন দিয়েছি দেখো মুক্ত ইলেকট্রনের সচলতার একক কি নাকি, মুক্ত ইলেকট্রনের সচলতার একক দেখো আমি এখানেই করে দিই নাকি সি তে, দেখো এখানে সি দাগটা করে দিই, মুক্ত ইলেকট্রনের সচলতার একক কি, তাহলে আমরা কি জানি মোবিলিটি বা সচলতা নাকি, আমরা বলেছিলাম মোবাইল করার ক্ষমতা নাকি, সারাদিন মোবাইল দেখার ক্ষমতা নাকি, কতক্ষণ তুমি স্ক্রল করতেই পারো নাকি। চলো তাহলে সচলতা বা মোবিলিটি মিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে মিউ সমান কি বলেছিলাম বিচলন বেগ বাই তড়িৎ ক্ষেত্র আমরা বললাম ই ভিডি বাই ই তাই তো, ভিডি বাই ই বলেছিলাম। তাহলে এটা হচ্ছে কত, প্রথমে দেখো ভেলোসিটির ইউনিট কি মিটার পার সেকেন্ড, আর ইলেকট্রিক ফিল্ড নাকি ইলেকট্রিক ফিল্ডের রেখা কি ভোল্ট পার মিটার, তাহলে মিটার উপরে উঠে চলে যাবে, তার মানে হবে কত মিটার স্কয়ার সেকেন্ড মাইনাস 1 ভোল্ট মাইনাস 1 এসআই তে। ওকে তাহলে এসআই এককটা হচ্ছে কত মিটার স্কয়ার সেকেন্ড মাইনাস 1 ভোল্ট মাইনাস 1, এটা হচ্ছে মোবিলিটির একক, এটা হচ্ছে মোবিলিটির একক ঠিক আছে। তাহলে কি হবে মিটার স্কয়ার সেকেন্ড মাইনাস 1 ভোল্ট মাইনাস 1। ওকে চলো নেক্সট, তাহলে দেখো এই 5 এর দাগের অরে কোশ্চেন দিয়েছে আমাকে, দেখো কি কোশ্চেন দিয়েছে, একটি ইলেকট্রিক কেটলিতে 10 মিনিটে জল ফুটতে শুরু করে, তাপীয় কুণ্ডলী না পাল্টে, তাপীয় কুণ্ডলীটা পাল্টাবো না ঠিক আছে, কি পরিবর্তন ঘটালে একই উৎস ব্যবহার করে একই পরিমাণ জল 5 মিনিটে ফুটতে শুরু করবে। ওকে দেখো সহজ কোশ্চেন, তো একদম ভালো করে করে ফেলাম নাকি। আচ্ছা একটি ইলেকট্রিক কেটলিতে 10 মিনিটে জল ফুটবে, আচ্ছা ভালো কথা। তাহলে দেখো t1 সমান কত 10 মিনিট ধরে নাও n। আচ্ছা t2 কত দরকার, সেকেন্ড টাইমে তাকে 5 মিনিটে ফোটাতে হবে নাকি। কুণ্ডলী আমি চেঞ্জ করব না নাকি, বাস ভালো কথা। তাহলে কি বলবে উৎস দুটি ব্যবহার করে একই পরিমাণ জল আছে। এবার দেখো আমরা কি জানি যে জুল হিটিং ফর্মুলাতে যেতে হবে নাকি, জুল হিটিং ফর্মুলা কি বলা হয়েছিল দেখো H = I² RT। ওকে আবার যদি তোমার প্যারালাল কম্বিনেশনে যাও তাহলে কি হবে, কি লিখবো v² r * t নাকি না, ভেরি গুড। তাহলে দেখো উৎস সেম থাকবে, তাকে পরিবর্তন করব না ঠিক আছে, একে ইলেকট্রিক কেটলিকে অ্যাড করব, তাহলে দেখো আমি প্যারালাল কম্বিনেশনে যাব ঠিক আছে। কেন দেখো যে কোনো একটা ইলেকট্রিক কেটলি বা যাই হোক না কেন
ইলেকট্রিক যখন কানেক্ট করব তাকে আমাদের বাড়িতে কানেক্ট করব, বাড়িতে কানেকশন কেমন থাকে, প্যারালাল কম্বিনেশন থাকে। তো প্যারালাল কম্বিনেশনের জন্য প্যারালাল সূত্রটা আমরা ইউজ করব, সিরিজ কম্বিনেশন আমরা ইউজ করতে যাব না। ওকে, চলো তাহলে এখানে কি হতে হবে, H1 = H2 হতে হবে। ওকে, যে পরিমাণ হিট দিচ্ছিল তাই তো, সেই পরিমাণ আমাকে হ্যাঁ ঠিক আছে, একই পরিমাণ তাপ দরকার তো নাকি, সে 10 মিনিট ধরে যে পরিমাণ তাপ দিচ্ছিল এখন 5 মিনিট ধরে ওই তাপ, মানে 5 মিনিটে ওই তাপ দেবে, তাপটা সমান তাকে দিতে হবে। বেশ ভালো কথা। এবার ভ্যালু পুট করো, v² T/r, এটাকে r1 ধরে নাও, t1 ধরে নাও, এটাকে তাহলে কত v² t2 r2 ধরে নাও। স্বাভাবিক কথা, দেখো এখানে যে এখানে ভোল্টেজ তো সেম, দেখো তড়িৎ কুণ্ডলীকে না পাল্টে একই উৎস ব্যবহার করব, মানে সেই একই ভোল্টেজ আমি তাকে দেব, ভোল্টেজে চেঞ্জ করব না। ওই জন্য দেখো v কে চেঞ্জ করিনি, v² কেটে গেল, তার মানে r2/r1 করে দাও সমান তাহলে কত হবে, r2/r1 that means t2/t1। ওকে, তাহলে r2/r1 = t2/t1, তার মানে 5/10 নাকি, হয়ে গেল কত, হাফ। তাহলে r2 সমান কত হবে, r1/2 হয়ে গেল না। তাহলে কোন শর্তে, আচ্ছা তাপীয় কুণ্ডলী না পাল্টে কি পরিবর্তন ঘটালে, এই যে কি পরিবর্তন ঘটালে না, অন্তিম রোধটাকে সেকেন্ড টাইম মানে অন্তিম রোধটাকে প্রাথমিক রোধের যদি হাফ করে দিই তাহলে দেখো একই পরিমাণ হিট পাবো। ওকে, একই পরিমাণ ইলেকট্রিক্যালি একই পরিমাণ হিট দেবে এবং সে 5 মিনিটেই তোমার জল উঠিয়ে দেবে। ক্লিয়ার? বলছে দেখো যে আমাদের মানে সেকেন্ড টাইম মানে অন্তিম মানে তোমার সিচুয়েশনে ফাইনাল এই যে রেজিস্ট্যান্সটা কে প্রাথমিক রোধের হাফ করে দাও, রেজিস্ট্যান্সটাকে হাফ করে দিলে, রোধটাকে হাফ করে দিলে, তবেই দেখো 10 মিনিটের জল 5 মিনিটে ফুটে যাবে। ক্লিয়ার? চলো, খুব সুন্দর কোশ্চেন, এটা ভালো করে রাখবে। ক্লিয়ার? নেক্সট, হুইস্টন ব্রিজের প্রতিবিত হওয়ার শর্ত কারশফের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। দেখো একদম সহজ। দেখো একটা হুইস্টন ব্রিজের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সহজ যেমন সেরকম ইম্পর্টেন্ট কোশ্চেন। তো হুইস্টন ব্রিজের তোমার হচ্ছে নাল কন্ডিশনকে প্রতিষ্ঠা করব ইউজিং কেভিএল নাকি, কেভিএল কেসিএল সব মানে কারশফের সূত্রগুলো ইউজ করে। তাহলে একটা আগে হুইস্টন ব্রিজকে বলি, হুইস্টন ব্রিজকে কি বলি, গম পাথরের সেতু নাকি, হুইস্টন ব্রিজ নাকি, গম আর পাথর দিয়ে যে ব্রিজটা তৈরি হয়েছে তাকে আমরা হুইস্টন ব্রিজ বলি, তাই তো নাকি গো? না না এটা নয়, একটু মজা করলাম। এটা দেখো প্লাস মাইনাস। ওকে, এখানে একটা ব্যাটারি দিয়ে দিয়েছি, একটা হুইস্টন ব্রিজ বুঝতেই পারছো, তার 4টা সেকশন রয়েছে। এটাকে আমরা ফার্স্ট আর্ম বলছি যেটা হচ্ছে পি, সেকেন্ড আর্ম বলছে কিউ, ফোর্থ আর্ম হচ্ছে থার্ড আর্ম হচ্ছে আর, ফোর্থ আর্ম হচ্ছে এস। এই এসটা হচ্ছে আননোন, ঠিক আছে? এইটা হচ্ছে অজানা রোধ, এইটাকে আমাকে নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে আবার দেখো এটাকে এ দিয়ে দাও, এ বি টার্মিনাল, সি টার্মিনাল, ডি টার্মিনাল। ক্লিয়ার? আচ্ছা দেখো ব্যাটারি যেহেতু দিয়ে দিয়েছি তাহলে কারেন্ট প্রবাহিত হবে কত, আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তো দেখো এ পয়েন্টে গিয়ে ওই আইটা কি হবে, দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এর মধ্যে দিয়ে দেখো I1 যাচ্ছে, এর মধ্যে দিয়ে I2 যাচ্ছে। ক্লিয়ার? আর আমরা কি জানি, নাল কন্ডিশন থাকলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহিত হয় না। তাহলে এই কারেন্টটা তাহলে কত, এই I1 টা এর মধ্যে দিয়ে চলে যাবে I1, ঠিক আছে? আবার এই এর মধ্যে দিয়ে দেখো I2 কারেন্টটা এর মধ্যে দিয়ে চলে যাবে, যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায় না, তাই তো? যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যায় না। ক্লিয়ার? তাহলে এবার এইটা হচ্ছে আমার হুইস্টন ব্রিজের কমপ্লিট ফিগার। এটা হচ্ছে ফার্স্ট আর্ম বলা হবে, হ্যাঁ আমরা জানি পর থেকে এটাকে সেকেন্ড আর্ম বলবো, এটাকে থার্ড আর্ম বলবো, এটাকে আমরা বলবো ফোর্থ আর্ম, মানে যেখানে অজানা রোধ থাকবে। ওকে,
তো চলে আসো, প্রথমে আমরা এটাকে আমরা লুপ 1 ধরছি, এটাকে আমরা লুপ 1 ধরছি। ওকে, এইটাকে আমরা চলে আসো লুপ 1 এক নম্বর লুপ, এইটাকে আমরা লুপ 2 ধরছি। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা লুপ 2 ধরছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, applying KVL in loop 1। তাহলে লুপ 1টা কেমন, এইটা ধরে নাও, a b d a। লুপটা কেমন, a b d a, এটা হচ্ছে ফার্স্ট লুপ। ওকে, তাহলে এখানে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো ফার্স্ট। তাহলে আমরা লুপটা কেমন বললো গো, এরকম হবে। ওকে, ক্লকওয়াইজ। তাহলে আমরা জানি যেদিকে লুপ যাচ্ছে, যেদিকে লুপের ডাইরেকশন সেদিকে হচ্ছে কি, যেদিকে লুপ ডাইরেকশন সেদিকে যদি কারেন্ট যায় তাহলে সেই কারেন্টটা কি, নেগেটিভ কারেন্ট। তাহলে মাইনাস অফ, এখানে রেজিস্ট্যান্স কত কো, p ইনটু i1। আবার দেখো i2 টা দেখো এদিকে যাচ্ছে কিন্তু লুপ হচ্ছে উল্টা দিকে, তার মানে তখন পজিটিভ হয়ে যাবে। তাহলে r ইনটু i2 ইকুয়াল টু, এই দেখো লুপে কোনো ব্যাটারি তো নেই, 0, আর গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কোনো রকম কারেন্ট যাচ্ছে না, তাহলে তার কথা আমি কনসিডার করছি না। তাহলে এইটাকে তোমরা চলে এসো এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও। না, এক নম্বর ইকুয়েশন দিও না, আরো একটু সিম্পলিফাই করে ফেলি, আরো একটু সিম্পলিফাই করিতে হইবে। তাহলে p বাই r করে ফেলো, সমান কত হবে গো, i2 বাই i1। এইটাকে তোমরা দাও ইকুয়েশন নাম্বার 1। ওকে, সিমিলারলি applying KVL Kirchhoff voltage law, second law, in loop 2। লুপ 2টাকে কোনটা ধরবো, b c d b, মানে এইরকম লুপটাকে ধরবো। ঠিক আছে, তাহলে কত, লুপ 2টা কেমন হচ্ছে, b c d b। ওকে, বেশ। আচ্ছা, এবার দেখো প্রথমে দেখো সেই একই রকম i1 কারেন্টটা দেখো যেদিকে যাচ্ছে, লুপ মানে লুপের ডাইরেকশনে যেদিকে, মানে কারেন্টের ডাইরেকশনে একই দিকে, তাহলে নেগেটিভ হবে। তাহলে মাইনাস অফ q ইনটু i1। আবার দেখো এটা হচ্ছে উল্টা, লুপ ডাইরেকশনের দিকে, কারেন্ট উল্টা দিকে যাচ্ছে, তার জন্য পজিটিভ হবে। i2 ইনটু s ইকুয়াল টু, কোনো ব্যাটারি নেই ওই জন্য এখানে 0। ক্লিয়ার? আচ্ছা, আর a পয়েন্টে দেখো এখানে KCL বসানো হয়েছে, ওই জন্য i সমান আমরা কি লিখতে পারি, i1 প্লাস i2। কিরচফস কারেন্ট লটা দেখো a পয়েন্টে আমরা অ্যাপ্লাই করেছি, কেন i কারেন্ট ঢুকলো, দিয়ে দেখো i1 i2 তে ভাগ হয়ে গেল, তাই তো। চলো এবার এখানে কি হবে, আচ্ছা q বাই s করে দাও, q বাই s সমান তাহলে কত হবে, s এর জায়গায় i2 নাকি, i2 বাই i1, i2 বাই i1। ওকে, ঠিক আছে। তাহলে এইটাকে তোমরা ধরো 2 নম্বর ইকুয়েশন। ওকে, এইটা তোমরা ধরো 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর, হ্যাঁ b নয়, 1 নম্বর ইকুয়েশন এটা, এটা 2 নম্বর ইকুয়েশন। তো চলো এবার আমরা কি করিয়ে দেব, কম্পেয়ার করব, তাই তো, তুলনা করে দেব দুটো ইকুয়েশনকে। এবার আমরা 1 এন্ড ইকুয়েশন, মানে তোমরা লিখবে ইকুয়েশন 1 and 2 comparing we get ওকে, চলে আসো। তাহলে আমরা বলতে পারি দেখো এটাও দেখো i2 বাই i1, এটাও i2 বাই i1, তাহলে p বাই r সমান কত হচ্ছে q বাই s। তাহলে কোনাকুনি এদিক ওদিক করে দাও, তার মানে বলতে পারি p বাই q ইকুয়াল টু r বাই s, হ্যাঁ কি না, p বাই q ইকুয়াল টু r বাই s। ওকে, তাহলে দেখো এটাই তো নাল কন্ডিশন গ্যালভানোমিটার নাকি, সরি হুইস্টন ব্রিজের নাল কন্ডিশন, তো p বাই q ইকুয়াল টু r বাই s, দিস ইজ প্রুফড। ওকে,
দিস ইজ প্রুভড। কেমন? চলো একদম সিম্পল কোশ্চেন। ওকে, এটা খুব মানে ইম্পর্টেন্ট আর একদম সহজ, তাই না? তো চলে এসো, দুটো শুধুমাত্র একটা লুপ ধরবে, এটা একটা লুপ, এটা একটা লুপ ধরবে, কেভিএল অ্যাপ্লাই করবে, কেভিএল অ্যাপ্লাই করে কম্পেয়ার করে দিলে কাজ শেষ। ওকে, চলো নেক্সট। এখানে কি বলেছে দেখো, এবার আর একটা কোশ্চেন দিয়েছে দেখো, বি তো হয়ে গেল। একটি বাড়ির মেইন মিটার 10 অ্যাম্পিয়ার আর হচ্ছে 220 ভোল্ট হলে ওই বাড়িতে কতগুলি 60 ওয়াট বাতি নিরাপদে ব্যবহার করা যাবে? তাহলে কি বলছে, একটি বাড়ির মেইন মিটার কত 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট হলে ওই বাড়িতে কতগুলি 60 ওয়াটের বাতি নিরাপদে জ্বালানো যাবে। ওকে, ভেরি গুড। তাহলে চলে এসো প্রথমে মেইন কারেন্টটা কত ভুলে গেলাম আমি, কিচ্ছু মাথায় থাকে না। হ্যাঁ, 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট নাকি? ওকে, তাহলে I সমান কত গো, 10 অ্যাম্পিয়ার, V সমান 220 ভোল্ট। আচ্ছা, বাতি কত ওয়াট? 60 ওয়াট এর বাতি কটা জ্বলবে, তাই তো? কতগুলি নিরাপদে জ্বলতে পারবে, তাই তো? কিছু নেই, দেখো এটা পাওয়ার বের করে ফেলো। তাহলে P সমান, ঠিক আছে, আচ্ছা P প্রাইম দাও, এখানে P যেহেতু ধরে নিয়েছো, P প্রাইম সমান তাহলে কত হবে টোটাল? আমরা কি জানি, V * I হয় তো নাকি? V * I হবে, তাহলে VI সমান কত হবে? আচ্ছা 220 গুণিতক 10 সমান কত? 2020 হয়ে যাচ্ছে নাকি না, মানে 2200 হয়ে যাচ্ছে, সরি 2200 2200 হচ্ছে। আচ্ছা গেল। আচ্ছা এটা তাহলে টোটাল পাওয়ার এটা, তাই তো নাকি? টোটাল পাওয়ার এত। তাহলে একটা বাতির পাওয়ার কত? 60 ওয়াট। আবার আমরা কি জানি, ঘরে বাতিগুলো কেমন কানেক্ট থাকে? আমাদের ঘরের সার্কিটগুলো কেমন থাকে? সিরিজে প্যারালালে সমান্তরালে থাকে না? তাহলে সমান্তরালে সাপোজ এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, ঠিক আছে? এর পাওয়ার হচ্ছে P1, এর পাওয়ার হচ্ছে P2, এর পাওয়ার হচ্ছে P3। তাহলে তারা যখন প্যারালালে থাকে তখন কি হয়? টোটাল পাওয়ার কত হয়ে যায়? অ্যাড হয়ে যায়, P1 + P2 + P3, তাই না? তাহলে দেখো এখানে তো 60 ওয়াটের বাতিগুলো যখন প্যারালালে থাকবে তখন তাদের টোটাল পাওয়ার কত হবে? ঠিক আছে, তো অ্যাড করে করে চলে যাব, 60 + 60 + 60 + 60, হ্যাঁ কি না? তাহলে আমাকে টোটাল পাওয়ার দিতে পারবে এত। আমার ঘরের যে ইলেকট্রিক সাপ্লাই, সে এত ওয়াট সাপ্লাই করতে পারবে। তাহলে একটা বাতি যদি 60 ওয়াট হয়, তাহলে স্বাভাবিক কথা, সিম্পল। তাহলে কতগুলো বাতি না n, মানে এখানে তাহলে কি করব, এখানে দেখো চলে আসো, কিছু নেই, আমরা বলে দিচ্ছি। তাহলে টোটাল পাওয়ার সাপ্লাই দিচ্ছে P প্রাইম, আমরা ধরে নিচ্ছি n সংখ্যক বাতি জ্বলতে পারবে 60 ওয়াটের নাকি, মানে নিরাপদে জ্বলতে পারবে। তাহলে দেখো n * P, তাহলে n সমান কত গো? P প্রাইম বাই P করে দাও, তাহলে P প্রাইম কত গো? 2200 বাই কত? 60, ডিং ডিং কাটা, তাই তো? আচ্ছা 6 3 18, 6 3 18, আচ্ছা 4 মানে 6 6 36, 6 40 ছিল 4 মানে 6। দেখো এটা তো হবে না, মানে পয়েন্টে তো নিয়ে যাওয়া যাবে না, নিরাপদে, তাই তো? মানে বাটির সংখ্যা তো আর ফ্র্যাকশন হয় না, তাই না? তাহলে কি হবে বলো তো, নিরাপদে কতগুলো জ্বলবে? 36টি। দেখো 36টি বাতি নিরাপদে জ্বলবে। কত? 36টি বাতি। দেখো 36 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে ফ্র্যাকশন তো হবেই না। ফ্র্যাকশন হলে তাহলে কি, তুমি যদি 37টা লাগিয়ে দাও তাহলে নিরাপদে জ্বলবে না, হয়তো কেটে যাবে, তাই না? সে তো জ্বলবে না, মিটমিট করে জ্বলবে নাকি? তো চলো 36টি বাতি, তাহলে এখানে n সংখ্যা, nটা কত বের হলো? 36টা বাতি নিরাপদে জ্বলবে। ঠিক আছে, এক নম্বরের কোশ্চেন। দেখো কিছু নেই, তোমরা এত কিছু সার্কিট টার্কিট কিছু আঁকতে হবে না, ঠিক আছে? ডাটাগুলো হয়তো লিখে নিতে, বা কোশ্চেন যখন সামনে থাকবে ডাটাগুলোও লেখা দরকার নেই, বাতি ফর্মুলাতে বসিয়ে দিবে, কাজ শেষ। ওকে, চলো। ওকে, তো দেখো এখানে আমাদের শেষ। ওকে, সবার শেষে তোমাদেরকে অতি অবশ্যই থ্যাংক ইউ। কেমন? দেখো তোমরা এতক্ষণ করে কনসেন্ট্রেট করে ক্লাস করলে। ওকে, তো আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও, যদি না বুঝতে পারো আবার আমি বোঝানোর চেষ্টা করব। ক্লিয়ার? কেমন? চলো, তো নেক্সট আসবো আমরা অনেক বেশি ইউনিট নিয়ে, অনেক বেশিক্ষণ একটু ক্লাস হবে। কেমন? তো আমি দেখো নেক্সটটা কি শুরু করব, তোমরা একটু আমাকে বলো যে তোমাদের কোনটা দরকার। আগে ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যাব, না তোমার মডার্ন ফিজিক্সের লাস্ট পার্টগুলোতে আগে যাব, না অপটিক্সে আগে যাব, তোমরা একটু বলে দাও।
ঠিক আছে? তোমাদের পোলারিটি যেরকম থাকবে ওই রকম ভাবে আমি শুরু করব। কেমন? চলো। তো দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? দেখো তোমরা বেশি লাইক করলে, বেশি শেয়ার করলে আমরাও খুব ইন্সপায়ার হব, নাকি? আমরা তোমাদের জন্য আরো বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারবো। ক্লিয়ার? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।